বিসিএস রিটেনের প্রিপারেশন নিচ্ছেন। ৪৬তম বিসিএস যেহেতু সামনে আছে, আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা বানাবো, কিন্তু বানানো হয়নি। তাই আজকে শুরু থেকে এই ভিডিওটি দেখুন এবং আমি চেষ্টা করব যে আপনি রিটেনের প্রিপারেশন A to Z হওয়ার জন্য বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। তো চলেন দেরি না করে শুরু করা যাক। এভরিওয়ান, ওয়েলকাম টু এনরিস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা কথা বলব কিভাবে আপনি বিসিএস এর প্রিপারেশন নিবেন যাতে আপনার প্রথম বিসিএসটাই আপনার চূড়ান্ত বিসিএস হতে পারে। অর্থাৎ আপনি যেন একটা বিসিএসেই প্রপারলি রিটেনটা পাস করতে পারেন এবং একটা ভালো স্কোর করতে হয়, সে বিষয়ে আমরা একটা ছোটখাটো টিপস দেওয়ার চেষ্টা করব। এবার আসি প্রশ্ন যে আপনি বিসিএস রিটেন দিবেন, কি করবেন? কয়েকটা কাজ করবেন যেটা আপনাকে রোজ করা লাগবে, সেটা আমি আগে বলে দিচ্ছি যেগুলো আপনাকে রোজ করা লাগবে। ১ নাম্বার হলো আপনাকে দৈনিক একটা হলেও ট্রান্সলেশন করা লাগবে। কেন? আপনাকে মোটামুটি মাথায় রাখতে হবে ৭৫ মার্কের ট্রান্সলেশন আসে, যেটা টোটাল ম্যাথ সাবজেক্টে যতটুকু নাম্বার আছে তার চেয়ে বেশি। অর্থাৎ আপনাকে প্রত্যেকদিন ট্রান্সলেশন করার একটা প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিসটা কীভাবে করবেন? আমি যেটা সচরাচর করতাম, প্রথমে আপনি যখন দুর্বল হয়ে আছেন, মানে আপনি খুব বেশি ট্রান্সলেশন করেননি, আপনার অভ্যাস নাই, তো যেকোনো একটা ট্রান্সলেশনের বই নিয়ে নেন, সেটা প্রিসেপ্টার হোক, সেটা যেকোনো একটা ফোকাস রাইটিং হোক, ইউনিক হোক, সে লতিফুরের হোক, যেকোনো একটা ফোকাস রাইটিংয়ের বই নিন এবং দেখুন ব্যাংকের ট্রান্সলেশনগুলো দেখেন। সচরাচর ব্যাংকের ট্রান্সলেশনগুলো ছোট হয় এবং মোটামুটি ধরেন যে একটু ইজিয়ার হয়। আপনি ওগুলো করেন। প্রথম ৩ দিন ৪ দিন আগে ওই ট্রান্সলেশন ৩টা ৪টা করে করেন। তারপর যখন আপনি একটু ভালো করবেন, আপনি এবার একটু চলে একটু বড় ট্রান্সলেশনগুলোর দিকে। সরাসরি বিসিএস এর সাথে যাবেন না, যদি আপনি না পেরে থাকেন। একটু বড়গুলোতে যাবেন। এগুলো প্র্যাকটিস করুন, প্রত্যেক ২ দিন ২ বার ৩ বার প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি বেটার করা শুরু করলে দেন আপনি আস্তে আস্তে আগের বিসিএসগুলো করেন। অর্থাৎ আপনি আগে হলো গিয়া ১০ম, তারপরে ১১, ১২ এইসব বিসিএসগুলো করতে থাকেন। করতে যখন আপনি একটু হ্যান্ড পাকা যাবে, তখন আস্তে আস্তে আপনি রিসেন্টগুলোতে, অর্থাৎ আপনি তখন দেখা যাবে যে ৩০, ৩১, ৩২ এগুলোতে তখন আপনি হাত দেন। এভাবে করলে আপনার মোটামুটি একটা ট্রান্সলেশন করার ধারণাটা মোটামুটি শক্ত করতে হবে। এরপরেও আপনার ট্রান্সলেশন শেষ হবে না। আপনি মোটামুটি যদি ৬ মাসের আমি প্রিপারেশনের হিসাব করি, তাইলে ৬ মাসে ১৮০ দিন, ১৮০ দিন, ১৮০টা ট্রান্সলেশন ওখানে থাকবে না, তার চেয়ে কম থাকবে। তাহলে আপনি কি করবেন? এবার আপনি প্রত্যেকদিন ওপিনিয়ন অথবা এডিটোরিয়াল যেকোনো একটা টপিক নেয়, সেই টপিক থেকে ট্রান্সলেশন করেন। রোজ আপনাকে ট্রান্সলেশনটা করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার পয়েন্ট 2 তে যাই, যেটা হলো আমার ক্ষেত্রে লাগতো না, ইভেন আমার এখানে অনেক দর্শকের জন্যই লাগবে না। ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে ম্যাথের টাইম বা এফোর্টটা কম দেওয়া লাগে। কিন্তু আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা এসবের হন, আপনি যে ভুলটা করবেন, আমি নিজে বিসিএস ম্যাথের দিন যে মানে পরীক্ষার হলে বসে অলমোস্ট কান্নাকাটির মতো অবস্থা হয়েছিল। কারণ আমি বেশি কনফিডেন্ট হয়ে গেছিলাম। বেশি কনফিডেন্ট হয়ে গেলে দেখা যায় কি যে আমরা প্র্যাকটিস কম করি। পারা ম্যাথও যেহেতু অনলি ২ ঘন্টা সময় এবং আপনার ম্যাথগুলো বেশ কঠিন হয়। পারা ম্যাথও ওই সময় অনেক ক্ষেত্রে পারা যায় না। তাই এই জিনিসটা মাথায় রেখে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি অবশ্যই পাস্ট কোয়েশ্চেনগুলো সলভ করবেনই। সে আপনি ম্যাথে খুব ভালো হন, খুব খারাপ হন। প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি সলভ করে তারপর পরীক্ষা হয়ে যাবেন, এটা ছাড়া হবে না। আর যারা একটু দুর্বল, বিশেষ করে ধরেন যারা যে ক্ষেত্রে দেখা যায় যে অনেকের বায়োলজি ব্যাকগ্রাউন্ড অথবা মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা এরকম যারা একটু ম্যাথকে আগে থেকে ভয় পান, ইঞ্জিনিয়ারও কেউ ম্যাথে ভয় পেতে পারে, তারা অবশ্যই রেগুলারলি ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটিটা একবার করে হলেও প্র্যাকটিস করবেন। দিনে আধা ঘন্টা টাইম রাখবেনই ম্যাথ প্র্যাকটিস করার জন্য। এটা ছাড়া আপনি পরীক্ষার আগের দিন যখন পৌঁছাবেন, তখন আপনার কাছে টাইমার থাকবে না যে আপনি ম্যাথ এনাফ পরিমাণে প্র্যাকটিস করতে পারবেন। তাই আমি সাজেস্ট করব অবশ্যই ভালো মতো ম্যাথের প্র্যাকটিসটা করে ফেলবেন। পয়েন্ট নাম্বার ৩, আপনি ট্রান্সলেশন প্র্যাকটিস করলেন, আপনি ম্যাথটা রেগুলার প্র্যাকটিস করলেন। এবার আপনাকে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হলো সায়েন্স। অর্থাৎ এটা আমি বলব এটা বোথ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য এবং আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য। কারণ সায়েন্সের কোশ্চেন অনেক বেশি সংখ্যক থাকে এবং সায়েন্সের কোশ্চেনগুলোতে দেখা যায় যে অনেক বেশি ডাইভার্সিফাইড টপিকস থাকে। এই কারণে আপনি যতই দাবি করেন, আপনি মোস্ট প্রবাবলি একটা কোশ্চেনের সবগুলো উত্তর পারার কথা না, যদি না আপনি খুব বেশি প্রিপারেশন নিয়ে থেকে থাকেন। এর ফলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন ধরে চেক করতে হবে যে আপনি উত্তর পারেন কিনা। অনেক উত্তর হয়তো আপনি ঝাপসা পারেন, সেক্ষেত্রে আপনাকে সেটা ওই কোশ্চেন স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ বই নিয়ে সেই কোশ্চেনগুলোতে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি সায়েন্স এবং আইসিটি এগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। আর আরেকটা কথা, আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম, বিশেষ করে সিএসসি ট্রিপলি, তাদের জন্য সায়েন্সের শেষের পার্ট 2টা একটু তুলনামূলকভাবে ইজি মনে হয়, কারণ আমরা ওই রিলেটেড টপিক পড়ে এসেছি। যারা এই ব্যাকগ্রাউন্ডের না, বাদ ট্রিপলি সিএসসি বাদে বাকি যে কোনো সাবজেক্ট হলে অবশ্যই এই 2টা পার্ট আপনি আইসিটির যে কোনো একটা রিটার্ন বই অথবা এই ক্লাস 11-12 যে ফিজিক্স বইটা আছে, এই 2টা বই থেকে খুব ভালো মতো এই তড়িৎ চ্যাপ্টার 2টা পড়ে ফেলবেন। এইটা আপনার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে।
এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 4 নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো লেখা। কোনো দিন, কোনো একটা দিনও আপনি কাটাবেন না যেদিন আপনি দিনে 10 পৃষ্ঠা না লিখেছেন। এর একটা বড় কারণ আমি বলি, আমি সায়েন্সের দিন আমার এতগুলো পেজ নেওয়া লেগেছে, তখন আমি গুনেছিলাম আমার 69টার মতো পৃষ্ঠা লেখা লেগেছিল। অর্থাৎ হ্যাঁ, ওখানে একটা বিষয় থাকে যেহেতু কোশ্চেন ছোট, ছোট থাকে, আমি হয়তো দেখা গেছে যে একটা পেজ ফুল না লিখলেও বা ছবি দিয়ে অনেক ক্ষেত্রে কোশ্চেন পেজটা ভরে গেছে। আমি বলছি না যে আপনাকে বেশি লিখতে হবে, কিন্তু আপনাকে লেখার অভ্যাস করতে হবে। যাবতীয় বিশেষ ক্যাডারকে আপনি জিজ্ঞেস করেন, অ্যারাউন্ড 50 পেজের কাছাকাছি বাংলাদেশ বিষয়াবলী লেখা লেগেছে। মোটামুটি সবারই 50 পেজের কাছাকাছি লেখা লেগেছে। আপনি বলবেন যে ভলিউম ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। আমি ধরে নিলাম যে আমি সেম কোয়ালিটির লিখব। লেখার পর এবার যদি আপনি কম ভলিউম লেখেন, আমি বেশি ভলিউম লেখেন, তখন কাকে নাম্বারটা বেশি দেবেন? আপনি নিজে চিন্তা করেন। তার এই কারণে আমি বলছি না যে আপনি ভলিউম বাড়াতে যদু-মধু কদু লিখবেন, আপনি প্রপার ভ্যালু লিখবেন, আপনাকে ফ্যাক্টস লিখতে হবে। আপনি নাম্বারিং করবেন, আপনি দৃষ্টি আকর্ষণের জন্য হ্যাশ দিবেন, আপনি সার্কেল করবেন, আপনি পেন্সিল ইউজ করবেন, আপনি যেভাবে পারেন একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার ট্রাই করবেন। এভাবে আপনি প্রিপারেশন নেবেন। এবার সবচেয়ে ক্রিটিক্যাল পার্টে যাই, ছবি আঁকা। মানচিত্র এই আঁকাটা মাস্ট। এর কারণে আপনার মানচিত্র আঁকা বলেন, আপনার পাই চার্ট বলেন, আপনার বার চার্ট বলেন বা অন্য যে কোনো কিছু যদি আপনি পারেন, ইভেন ধরেন আপনার এক্স্যাক্ট ছবি হচ্ছে না, যেমন মানচিত্রতে আপনি ধরেন দেখাতে যাচ্ছেন যে পাশাপাশি 3টা জেলা আছে, রাজশাহী, কুষ্টিয়া আর হলো নাটোর। ধরেন আপনি পাশাপাশি দেখা যাচ্ছেন, আপনি জানেন না এদের দেখতে কিরকম হয় পাশাপাশি। আপনি 3টা বক্স দিয়ে দেন, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, এভাবে। কোনো সমস্যা নেই, আপনাকে এক্স্যাক্ট দেখতে হতে হবে না। আপনি মোটামুটি একটা ফিগার দাঁড় করাতে পারলেই হলো যে আমি একটা ভিজুয়াল কিছু দিলাম। ঠিক আছে? আর হ্যাঁ, অবভিয়াসলি ডাটা ইম্পর্টেন্ট, বার চার্ট এগুলো দিবেন, বাট এটা পিছে একদম মানে লেগে গেলে যেন এইটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, এটা হওয়া যাবে না। এটা একটু মাথায় রাখবেন। কিছু জিনিস খুব বেশি মানে একদম ঠাটামুস্ত করতে হবে, যেমন ধরেন বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, তারপর রিসেন্ট যেসব ধরেন যে হলো গিয়া এই কী বলে বিভিন্ন তথ্য, বিভিন্ন সুমারি যে বাংলাদেশ কোনটাতে কততম, বাংলাদেশ কোথায় কীরকম করছে, এরকমগুলো অবশ্যই মাস্ট আপনাকে মুখস্থ করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসে একটা কথা যেটা আমার নিজের পার্সোনালি অনেক বেশি প্রবলেম হতো, সেটা হলো যে আপনি আপনার বিসিএস এর যদি বইয়ের দিকে দেখেন, আমি অলরেডি একবার বলেছিলাম যে আন্তর্জাতিক বিষয়গুলির জন্য মেন্সের একটা বই ছিল। হ্যাঁ, মেন্সের কনসেপচুয়াল ইস্যুস, সে বইটা আমি পড়েছিলাম। বইটা বেশ ভালো। যদি কনসেপচুয়াল ইস্যুস যে 40 মার্কে আসে, ওইটা ভালো করতে চান সেখানে আপনি পড়তে পারেন। অথবা আমি আরেকটা বই দেখাচ্ছি এখানে, এটা ইউনিকের আন্তর্জাতিক বিষয়াবলী। এই বইটা আমি যখন পরবর্তীতে হাতে পাই এবং দেখেছি যে অন্যান্য বইয়ের চেয়ে লেখনের স্টাইল বেটার। আমি আবার বলছি যে এটা বাংলাদেশ বিষয়াবলী বইটা আছে অনেক বড়। তো আমি আগে বলি যে আমি জানি যে এত বই পড়ার সুযোগ থাকবে না। আমি একবার বলছি এরকম বড় বই পড়ার হয়তো সুযোগ আপনার থাকবে না। আপনাকে এরকম একটা বই রাখবেন রেফারেন্স হিসেবে। ধরুন আপনার একটা কোশ্চেন আসছে, আপনি হয়তো বেশি লিখতে পারছেন না, আপনি বাংলাদেশের প্রাগৈতিহাসিক ইতিহাস লিখতে বলেছে, আপনি জানেন না। এই ধরনের উত্তর এরা কিভাবে গুছিয়ে লিখেছে সেটা আপনাকে দেখে একটা শিখার ট্রাই করতে হবে। তাইলে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন যে কিভাবে আপনি এই সেই সাধারণ মানে কি বলে বাংলাদেশ বিষয়াবলী হোক বা আন্তর্জাতিক বিষয়াবলী হোক, কী করে আপনি গুছিয়ে লিখতে পারেন। গুছিয়ে লেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনাকে যাবতীয় সাবজেক্টের উপর রেগুলার মডেল টেস্ট দিতে হবে। আমার এখনও মনে আছে, আমার লাইফের সবচেয়ে বেশি বিসিএস মানে সম্পর্কে সিরিয়াস হয়েছিলাম আমি যেহেতু অনলাইনে কোচিং করতাম, তো ফিজিক্যালি পরীক্ষা দেওয়া হতো না। তো আমি তখন রাজশাহীতে যেহেতু আমার এক্সাম সিট রাজশাহীতে ছিল, আমি রাজশাহীতে একবার অফলাইনে একটা কোচিংয়ে পরীক্ষা দিতে যাই। সেই কোচিংয়ে যেয়ে দেখি আমার কোশ্চেন অ্যান্সার পাওয়া 3 ঘন্টার ভেতর শেষ এবং আমি মোটামুটি স্যাটিসফাইড, যা লিখেছি ওকে। আমি দেখতেছি সবাই 4 ঘন্টা ধরেই লিখতেছে এবং তারা শিটের পর লুজ নিতে আছে। পরবর্তী যখন আমি রেজাল্টটা দেখলাম, হ্যাঁ, আমার মার্ক অবভিয়াসলি হাইয়েস্ট আসে নাই, খুব স্বাভাবিক। এবং আমি আরেকটা জিনিস বুঝলাম যে আমি 4 ঘন্টা লিখতে পারছি না, অর্থাৎ আমার 4 ঘন্টা লেখার ধৈর্যটা নাই। আমি যদি বারবার 4 ঘন্টা লেখার পরীক্ষা দিয়ে থাকতাম তাইলে আমার ধৈর্যটা থাকতো, আমি ইউজড টু হয়ে থাকতাম। আপনি 4 ঘন্টা পরীক্ষা 4 ঘন্টায় দিবেন, পরীক্ষা হলের মতো জায়গাতে যেয়ে দেন, সে আপনি অনলাইনে দেন, আপনি অফলাইনে দেন, কিন্তু 4 ঘন্টা ধরে পরীক্ষা দেওয়ার আপনার অভ্যাসটা করতে হবে। এইটার জন্য মাথায় রাখবেন, আমার নিজেরও এক্সপিরিয়েন্স যেটা, যে একটা পরীক্ষা দিতে একটা পেন শেষ হয়ে যাবে, এই পরিমাণ লেখা লাগবে। তা আপনি 4 ঘন্টা টানা লেখারও একটা অভ্যাস করার বিষয় আছে। কোনো দিনই আপনি 10 থেকে 20 পৃষ্ঠার কম লিখবেন না এবং চেষ্টা করেন যত লম্বা টাইম ধরে লেখা বা পড়ার অভ্যাস করা যায়।
অর্থাৎ আপনি উঠা ছাড়া আমি নিজে দেখেছি 4 ঘন্টার রিটেন পরীক্ষা হতো। কাউকে আমি রিটেনের সময় দেখতাম না যে একটু টয়লেট করে আসলো বা পানি খেলো এরকম না। ও 4 ঘন্টা ধরে মানুষ লিখছে। তাই এই প্রিপারেশনটা নিবেন। আশা করি আপনি খুব ভালোভাবে এই রিটেনের প্র্যাকটিসগুলো করতে পারবেন। এটা ছাড়াও অনেকগুলো পয়েন্ট হয়তো ছিল মাথায়, আমি হয়তো বলতে পারিনি। আপনার যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, একটা কথা সেটা হলো পেন। আপনি পরীক্ষার আগে খুব ভালো করে আপনার হাতের জন্য যেটা সুইটেড পেন হবে সেই পেনটা নিবেন। যেসব পেনে গ্রিপ থাকে, যেসব পেন একটু মোটা সেসব পেন আমার ভালো লাগতো। আপনার যেটা ভালো লাগে, আপনার যদি চিকন পেন সুবিধা হয় সেরকম পেন। পেন অবশ্যই সিলেক্ট করবেন। দোকানে যান ১০ টা পেন খুঁজেন, যে পেনটা আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, পৃষ্ঠা ভালো লাগতেছে, এপাশে লেখা ওপাশে আছে না, সেইরকম পেন দেখে অবশ্যই সেই পেনটা সিলেক্ট করে রাখুন। পরীক্ষার আগে পেনটাও অনেক বেশি ঝামেলা হবে এবং সেই পেন এটলিস্ট ২০-৩০ টা কিনে রাখবেন, কারণ আদারওয়াইজ পরীক্ষার আগে আসতে হয়তো এই পেনটা আপনি জোগাড় করতে নাও পারতে পারেন। আশা করি এইসব টিপস যদি আপনি কাজে লাগান, আপনার বেশ ভালো একটা প্রিপারেশন হবে। এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট করে জানিয়ে দেন যে আপনার কী টাইপের ভিডিও চাচ্ছেন। আশা করি আমরা সেই টপিকের উপর ভিডিও বানাবো। এটা ছাড়াও আপনার যদি রিটেন সম্পর্কে আরও প্রশ্ন থাকে, ব্যাংক রিটেন সম্পর্কে প্রিপারেশনের ইচ্ছা থাকে, অথবা ব্যাংক প্রিলি সম্পর্কে প্রিপারেশনের ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের নিচে কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।